আচ্ছা, আজকে আমরা শুরু করব চেইনিং অন স্লোপিং গ্রাউন্ড 4.7 আর্টিকেল। তো যখন কোনো ল্যান্ডটা হরিজন্টাল বা হচ্ছে গিয়ে ফ্ল্যাট না থেকে এখানে যদি কোনো প্রকার স্লোপ থাকে, তখন সেই ক্ষেত্রে তার লিনিয়ার মেজারমেন্ট আমরা যেটা করে থাকি সেটা কি রকম হবে। এতক্ষণ আমরা বা এতদিন আমরা যেই জিনিসগুলো দেখেছিলাম যে এখানে হচ্ছে গিয়ে আমাদের কিছু হরাইজন্টাল ডিসটেন্স ছিল, যেগুলো আমরা নর্মালি চেইনের মাধ্যমে বা হচ্ছে গিয়ে টেপের মাধ্যমে মেজারমেন্ট করে ফেলেছি। এখন যদি এরকম হয় যে আমার লাইনটা বা হচ্ছে গিয়ে গ্রাউন্ড সারফেসটা আমার হরাইজন্টাল নাই, বা গ্রাউন্ড সারফেসের যেই জায়গাটা আছে বা ল্যান্ডটা আছে সেখানে হচ্ছে গিয়ে একটা ঢাল বা স্লোপ আছে, তখন সেই ক্ষেত্রে আমরা ওই জায়গার হরাইজন্টাল ডিসটেন্স গুলো কিভাবে মেজার করব? আমরা কি স্লোপিং ডিসটেন্সটা মেজার করব নাকি হরিজন্টাল ডিসটেন্সটা মেজার করব? কিভাবে আমরা মেজারটা করব? এটার মেজারমেন্ট করার জন্য আমাদের দুইটা মেথড আছে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ডিরেক্ট মেথড, নাম্বার টু হচ্ছে ইনডিরেক্ট মেথড। তো ডিরেক্ট মেথড আমরা যদি একটু খেয়াল করি, ডিরেক্ট মেথড অর স্টেপিং মেথড, in this method the horizontal distance are measured in short horizontal lengths. Full length of the chain or tape is not generally used. Depending upon the steepness of the slope, a portion of chain or tape is used. এখানে অ্যাকচুয়ালি হরাইজন্টাল ডিসটেন্সটা হচ্ছে গিয়ে ছোট ছোট হরাইজন্টাল লেংথে ভাগ করে নেওয়া হয়, যেগুলো হচ্ছে গিয়ে আমরা ছোট ছোট চেইন বা টেপের মাধ্যমে হচ্ছে গিয়ে মেজার করে থাকি, এবং এই স্লোপের উপর বেস করে এই পোর্শন অফ চেইন আর টেপটা কি ইউজ করা হয়। এখন স্লোপটা যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আমার ছোট ছোট ভাগের পোর্শনটা আরো বেশি হবে, স্লোপ কম হলে সেটা আরো কম হবে। আচ্ছা, এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবিতে একটু খেয়াল করলে দেখা যাবে যে এ হচ্ছে কি আমাদের একটা পয়েন্ট, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমরা লিনিয়ার মেজারমেন্টটা করব এই হরিজন্টাল ডিসটেন্সটা। বাট এটা কিন্তু আছে হচ্ছে স্লোপিং একটা গ্রাউন্ড হিসেবে বা একটা ঢাল হিসেবে আছে। এখন এটাকে আমরা কি করব? আমরা এটাকে হচ্ছে গিয়ে কিছু ভাগে ভাগ করব। এটাকে যদি আমরা আরেকটু ইমেজের মাধ্যমে দেখি, এই যে আমরা যদি ইমেজের মাধ্যমে দেখি, এটা খেয়াল করলে দেখা যাবে যে এখানে আমরা এটাকে তিনটা ভাগে বা চারটা ভাগে ভাগ করে নিতে পারি। ঠিক আছে, এখন এই ভাগগুলোতে আমরা কি করব? এই ভাগগুলোতে আমরা হচ্ছে গিয়ে এরকম ইন্টারমিডিয়েট মার্কার বসাবো। ঠিক আছে, এই এ পয়েন্ট বি পয়েন্টে আমার দুইটা রেঞ্জিং রড বা রেঞ্জিং পুল থাকবে। আমি মাঝখানে হচ্ছে গিয়ে কিছু মার্কার বসাবো, যে আমি এখান থেকে এইটুক ডিস্টেন্স আগে মেজার করব, এখান থেকে এইটুক ডিস্টেন্স আগে মেজার করব, এখান থেকে এইটুক মেজার করব, এরপর এখান থেকে এইটুক মেজার করব। এভাবে করে কি করব, আমি এটার মার্কারের মাধ্যমে এটাকে ভাগ করে নিব। এখন ভাগ করার পর এটাকে যদি একটু খেয়াল করি, যে আমরা যদি চিন্তা করি যে এটাকে আসলে আমরা কিভাবে নিয়ে আসবো ক্যালকুলেশনে। ক্যালকুলেশন নিয়ে আসার জন্য আমরা এখানে একটু দেখো যে এই হচ্ছে কি আমাদের হরিজন্টাল ডিসটেন্স, যে ডিসটেন্সটা আমাদের মেজার করতে হবে, কিন্তু আমাদের ল্যান্ডটা কিন্তু আছে এইরকম ভাবে, রাইট? এখন এই হরিজন্টাল ডিসটেন্সটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, আমরা যদি একটু খেয়াল করি যে এইটাকে আমি যখন ছোট ভাগে ভাগ করছি, এটা একটা পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, এটা একটা হরিজন্টাল ডিসটেন্স হয়ে যাচ্ছে, আর এটা একটা অতিভুজ হিসেবে যদি কাউন্ট করা যায়, তাহলে এখানে কিন্তু লম্ব ভূমি অতিভুজ আমরা তিনটা সেগমেন্ট পেয়ে যাই। সেই তিনটা সেগমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এই ভূমিটা বের করে নিতে পারি। এখন তিনটা সেগমেন্ট যদি আমার না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমার এই ভার্টিক্যাল হাইটটা তো আমি জানবো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইট কত, ডিফারেন্স কত। এখানে আমার ইলিভেশন আছে ধরো 10, এখানে ইলিভেশন আছে 10.62, দ্যাট মিনস এখান থেকে এখানে ডিস্টেন্স কত হচ্ছে, আমার ভার্টিক্যাল ডিস্টেন্স কত, 0.62। তো আমি ভার্টিক্যাল ডিস্টেন্সটা জানি, সেটাকে আমি কয়টা ভাগে ভাগ করছি সেটাও আমি জানি। তার মানে ইচ হাইট অফ দিস ভার্টিক্যাল লাইন ইজ নোন, বাট আননোনটা কি, দিস হরিজন্টাল ডিস্টেন্স ইজ আননোন। এখানে একটা অ্যাঙ্গেল থিটা, থিটা কিন্তু এখানে আমার জানা আছে বা জানা থাকবে। তাহলে আমি থিটার সাথে যদি লম্বের গুণফল বা ভাগফল
বা ট্যান থিটা বা কস থিটা বা সাইন থিটা এরকম ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি এই হরিজন্টাল ডিস্টেন্সের ভ্যালুটা পেয়ে যাই। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা খেয়াল করলে দেখবো যে এই হরিজন্টাল ডিস্টেন্স আমরা যদি পেয়ে যাই, তাহলে এরকম ভাবে প্রত্যেকটা হরিজন্টাল ডিস্টেন্স আমরা পাবো। তার মানে এই L1 L2 L3 L4 তুমি যদি আরো ছোট ছোট ভাগে ভাগ করো, L5 6, অথবা তুমি যদি L1 2 দুইটা ভাগ করো বা L1 2 3 তিনটা ভাগ করো, জাস্ট এই ছোট ছোট পোর্শন গুলাকে যোগ করে দিলেই আমি কি পাবো, এই A থেকে B পর্যন্ত এই হরিজন্টাল ডিস্টেন্সটা কি পেয়ে যাব। ঠিক আছে, দ্যাট মিনস এইরকম এটা, এই যে এ থেকে বি পর্যন্ত এই হরিজন্টাল ডিস্টেন্সটা আমি কি পেয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা কেস হতে পারে, এখানে কেসটা হতে পারে ইরেগুলার অর আনইভেন অর নন ইউনিফর্ম স্লোপ, দিস ইজ দ্য অনলি সুইটেবল মেথড। এখানে ইরেগুলার হোক বা আনইভেন হোক বা নন ইউনিফর্ম স্লোপ হোক, এই মেথডটা হচ্ছে বেস্ট মেথড। যখনই আমি দেখবো যে এখানে গ্রাউন্ড সারফেসটা আনইভেন আছে বা স্লোপটা চেঞ্জ হয়ে গেছে, আমি সেখানে আরেকটা ছোট হরিজন্টাল সেগমেন্ট বা ভাগ নিয়ে নিব, আরেকটা মার্কার মাঝখানে বসিয়ে দিব, তাহলে তো আরেকটু ছোট হয়ে গেল, তখন আমি ওই অংশটুকে জন্য লেন্থ বের করে ফেলবো। তারপর আমি সবগুলা ডিস্টেন্স যোগ করলে কিন্তু আলটিমেটলি আমার হরিজন্টাল টোটাল এলটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা মেথড আছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডটা কি? ইনডিরেক্ট মেথড হচ্ছে in this case of a regular or even or uniform slope for a long distance, the horizontal distance between 2 points can be conveniently be calculated if the distance along the slope, either the angle of the slope of the ground or the difference in the level or elevation or height between the 2 points are measured. এই যে মাত্র যেটা বললাম ইনডিরেক্ট, কিন্তু মানে একবারে টোটাল একটা লং লেংথের বা লং ডিস্টেন্সের ক্ষেত্রে টোটাল লেংথ আমি জানি, হাইট ডিস্টেন্স জানি, এটার অ্যাঙ্গেল কত জানি, সো এখান থেকে আমরা কিন্তু কস থিটার মাধ্যমে, যে কস থিটা সমান হচ্ছে গিয়ে যে সূত্র আছে আমার, যে ভূমি গতিবিধি। হ্যাঁ ভূমি ভাই অতিভুজ, সেই সূত্র থেকে আমি হচ্ছে কি করতে পারবো, এটাকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে কস থিটা সমান হচ্ছে গিয়ে D/L, তাহলে ডি সমান কি হবে, L ইন্টু কস থিটা। এখান থেকে আমি কি করতে পারবো, এই টোটাল ডি ডিস্টেন্সটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবো। এটা একটা গেল। আরেকটা কি করতে পারবো, আমি এই যে অতিভুজের মান জানি, অতিভুজের মানটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমি কি করতে পারবো, যে ডি স্কোয়ার সমান √L স্কোয়ার মাইনাস H স্কোয়ার। দ্যাট মিনস আমি মাত্র যেই কাজটা বললাম যে এখানে ছোট ছোট পার্টের জন্য আমরা করে আসতে পারি, ইনডিরেক্ট মেথডে কিন্তু এই ছোট ছোট পার্টের কাজটাই কি করে আসা যায়। এখন তুমি বলতে পারো যে তাহলে আমরা এখানে ডিরেক্ট মেজারমেন্ট কেন করলাম? এখানে আমরা ডিরেক্ট মেজারমেন্ট করলাম কি, আমরা ওইখানে ফিল্ডে দাঁড়িয়ে এতটুকু ডিস্টেন্স পর পর আমি লেংথ গুলা, হরিজন্টাল ডিস্টেন্স গুলা মেজার করলাম, যেটা কিন্তু আমি ছবির মাধ্যমে অলরেডি দেখিয়েছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স মেজার করতে হবে। ওকে, তারপর আমরা কি করতে পারি, আমরা এটাকে হচ্ছে গিয়ে ছোট ছোট ইন্টারমিডিয়েট কিছু মার্কার বসাতে পারি এটার মাঝখানে, যে আমি এখান থেকে এইটুক মাপবো, তারপরে এইটুক মাপবো, তারপর এইটুক মাপবো, আমি ওই জায়গাতে স্পটে দাঁড়িয়ে সেই লেংথটা এই ভার্টিক্যাল রেঞ্জিং পোলের পয়েন্ট থেকে মেজার করে ফেলবো। মানে লাইক এরকম যে এখানে আছি আমি, এতটুকু ডিস্টেন্স গিয়ে দাঁড়িয়ে আবার এখান থেকে এই ডিস্টেন্সটা মেজার করে ফেললাম, এইভাবে করে। ঠিক আছে, কিন্তু ডিরেক্ট মেথড হচ্ছে, ইনডিরেক্ট মেথড হচ্ছে কি, ইনডিরেক্ট মেথড হচ্ছে এই কাজটাই আমি হচ্ছে গিয়ে কি করব, ক্যালকুলেশনের মাধ্যমে করব। ঠিক আছে, আমি ফিল্ডে দেখে আসলাম যে কতটুকু কতটুকু ডিস্টেন্স আছে, এরপর আমি অফিসে বসে বা ঘরে বসে আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে কি করতে পারবো, এইটা বের করতে পারবো। ইনডিরেক্ট মেথডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এরকম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা মানে একটা একটা স্লোপের একটা সূত্র দিয়ে আমরা করে ফেলবো, এখানে আর কোনো এক্সট্রা কিছুর দরকার নেই। ঠিক আছে, মানে হয় অতিভুজ ইউজ করবো, না হলে থিটা ইউজ করবো, করে আমরা কি করে ফেলবো, এটা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটার একটা এই যে দা ডিফারেন্স ইন লেভেল বিটুইন 2 পয়েন্টস ক্যান বি মেজার্ড উইথ দ্য হেল্প অফ এ লেভেলিং ইনস্ট্রুমেন্ট। এই ডিফারেন্সটা আসলে কিন্তু এ বি পয়েন্টের ডিফারেন্সটা কিন্তু লেভেলিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মেজার করা সম্ভব হয়, যেটা আমরা চিত্রে অলরেডি দেখছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে
example 4.3, the distance between 2 points measured along a slope is 15 chain and 30 links, a 20-meter chain being used. এই যে দেখো এখানে কিন্তু টোটাল কতটুকু এটা ডিসটেন্সটা বলে দেয় না, এখানে বলা আছে যে 15টা চেইন আর 30টা লিংক। তার মানে এটা তোমার ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে, যে কতটুকু ডিসটেন্স মেজার করা হলো। 20 মিটার চেইন ইউজ হয়েছে। ফাইন্ড দ্য horizontal distance between them if angle of slope between the points is 10.5 degree, the difference in level between the points is 30.5 meter, C slope is 1 in 4। দেখো তিনটা মানের মাধ্যমে আমাকে ডিসটেন্সটা বের করতে হবে, একটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে ডিফারেন্স, আর একটা হচ্ছে স্লোপ। তাহলে আমরা তিনটা মেথডের মাধ্যমে যদি এটা বের করতে চাই, প্রথমে আমি একটু দেখে নেই যে আমার মেজার লেংথটা কত। যেহেতু আমি মেজার লেংথটা একটা চেইনের মাধ্যমে মেজার করছি, চেইনটা হচ্ছে 15টা চেইন, তার মানে একটা চেইনের আমার একটা চেইন হচ্ছে আমার কত মিটার, 20 মিটার, তাহলে 15টা চেইন কত হবে, 15 ইন্টু 20, তাই না? কি একটা চেইন যদি 20 মিটার হয় তাহলে 15টা চেইন মানে কত, 15 ইন্টু 20 জি ম্যাম। প্লাস 30 লিংকস। 30 লিংকস মানে হচ্ছে গিয়ে একটা চেইনের মধ্যে কিছু ডিসটেন্স পর পর এক একটা লিংক থাকে না, জি ম্যাম, এখানে ছোট ছোট গুলা ছোট ছোট কতগুলা? লিংক গুলা, এখানে হচ্ছে গিয়ে এই লিংকটা হচ্ছে 0.2 করে, ঠিক আছে। মানে করো এটাকে আমি 10 ভাগে ভাগ করলাম, তাহলে হচ্ছে গিয়ে 0.2 করে এক একটা লিংক পর পর, তাহলে 30টা লিংকের জন্য আমার গুণ হবে কত, 30 ইন্টু 0.2, ঠিক আছে। যদি এটা 30 মিটার চেন হতো তাহলে এখানে কিন্তু হয়তো 0.3, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমি এই সবটা যোগ করে কি করতে পারি, এটার মেজার লেংথটা বের করে নিতে পারি, কত, 306 মিটার। এখন হরিজন্টাল ডিসটেন্সটা যেটা আমি জানি না, আমি ধরে নিলাম L ইজ দ্য হরিজন্টাল ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস। তাহলে প্রথম সেটে আমার থিটা হচ্ছে কত, 10.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার সূত্রটা কি, আমরা সূত্রটা মাত্র দেখেছি যে D ইকুয়ালস টু L cos থিটা। তাহলে D সমান কি হবে, L হচ্ছে কত আমার 306 ইন্টু cos থিটা, মানে cos 10.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আমার H এর মান দেওয়া আছে কত, 30.5। 30.5টা অ্যাকচুয়ালি কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইট, এইটুক ডিসটেন্স হচ্ছে কত, 30.5 মিটার। তাহলে H দেওয়া আছে কত, 30.5। এখন আমি কোন সূত্র ইউজ করতে পারি, এখন আমি ইউজ করবো লেভেল বিটুইন দ্য 2 পয়েন্ট। তাহলে D সমান √L স্কয়ার মাইনাস H স্কয়ার। L কিন্তু অলরেডি আমার জানা আছে মেজার লেংথটা, আর H আমরা মাত্র দেয়া আছে এখানে আমাদের ইয়ের মধ্যে বি নাম্বারে। তাহলে আমি জাস্ট সূত্রে বসালে কিন্তু এখান থেকে ডি পেয়ে যাব। এরপরে হচ্ছে কি আমার যদি স্লোপ দেওয়া থাকে কত, 1 in 4, কত 1 in 4, তাহলে মানে tan থিটা সমান কত, 1/4। তাহলে থিটা সমান কত হবে, tan ইনভার্স 1/4, দ্যাট মিনস 14.04 ডিগ্রি। আচ্ছা তাহলে আমি এবার সূত্রটা বসাবো কি, যে ডি সমান, এই যে আগের সূত্রটাই বসাবো, এই যে এই সূত্রটা, এই সূত্রটাই আবার বসাবো, ডি সমান L cos থিটা। তাহলে ডি সমান 306 ইন্টু cos 14.04। ক্যালকুলেট করলে এটা আসলো কত, 296.86 মিটার। তার মানে আমরা তিনটা মান বা তিনটা পদ্ধতির মাধ্যমে এই ম্যাথটা ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে আমাদের যেই মানটা পাওয়া যায় হরিজন্টাল ডিস্টেন্সের, সেই মানটা কত আসছে, একটা আসছে 300.88, একটা 300.4, একটা হচ্ছে 296.86। মানে কাছাকাছি ভ্যালুই কিন্তু পাওয়া যাচ্ছে, একটু ডিফারেন্স আসছে, আমার কিছু এরর এখানে থাকতে পারে, সেই হিসেবে একটু ডিফারেন্স আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা পারা যাবে এই জাতীয় অঙ্ক? জি ম্যাডাম। আচ্ছা এক্সারসাইজে কিন্তু এরকম প্রবলেমস এখানে আছে, এখান থেকে তোমরা একটু এগুলা সলভ করবে, ঠিক আছে।
আচ্ছা এইটার উপরে নাই, চেইন কারেকশনের উপর আছে। আগের দিন 4.12 করিয়েছিলাম, সেটার উপরে আছে 4.5 আর 4.6, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। তারপর 4.7, তারপর 4.8, এটাও একই, জাস্ট এরিয়া। 4.9 ও সেম। 4.10, এই সবগুলো হচ্ছে গিয়ে এরিয়া, ভলিউম আর হচ্ছে লাইনের কারেকশন, ঠিক আছে, লেন্থ কারেকশন। 4.5 থেকে 4.10 সবগুলোই হচ্ছে গিয়ে এই যে এই কারেকশনের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখব এররস ইন চেইনিং। কি কি এররস হতে পারে কোনো চেইনিং ওয়ার্ক করতে গেলে, ঠিক আছে। আচ্ছা সাধারণত যে কোনো চেইনিং করাটাই আসলে একটু অ্যাকুরেটলি করতে যাওয়াটা আসলে ডিফিকাল্ট, কারণ যে কোনো চেইনিং করতে গেলে আমার ওই ফিল্ডে বা গ্রাউন্ডে সেখানে কিছু অবস্ট্রাকশন থেকে যায়, এবং কোনো চেইন ধরা বা হচ্ছে গিয়ে পার্সোনাল কিছু মিস্টেক্স এর কারণে কোনো ধরনের এরর এখানে চলে আসে। সো পারফেক্টলি বা অ্যাকুরেটলি এটা মেজার করাটা একটু ডিফিকাল্ট, বাট কিছু কিছু এরর এখানে থাকে। তো এরর গুলো আসলে ধরে নেওয়া হয় পজিটিভ বা নেগেটিভ হিসাবে। আহ, আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে কি এটা কতটা বড় এরর আসছে বা কতটা ছোট এরর আসছে, এর উপর বেস করে পজিটিভ নেগেটিভ হিসাবে এটাকে ধরে নেওয়া হয়। তো এরর্স ইন চেইনিং মে রেজাল্ট ফ্রম কি কি কারণে আসলে এরর্সটা হতে পারে। প্রথম কারণ হচ্ছে এরোনিয়াস লেংথ অফ চেইন অর টেপ। যদি চেইন আর টেপের মধ্যেই আমার লেংথে যদি এরর থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার চেইনিং এও এরর চলে আসবে। আচ্ছা সেকেন্ড হচ্ছে ব্যাড রেঞ্জিং। রেঞ্জিংটা যদি তুমি ঠিকভাবে না ধরো তখন হচ্ছে গিয়ে এটার জন্য একটা এরর হতে পারে। কেয়ারলেস হোল্ডিং অর মার্কিং, তুমি ঠিকভাবে ধরলে না, ঠিকভাবে মার্ক করলে না, তখন এরর হতে পারে। ব্যাড স্ট্রেটেনিং, আমি দেখছি এটা সোজা হয়নি কিন্তু তুমি দেখছো এটা স্ট্রেইট আছে, তার মানে স্ট্রেইটের যে স্ট্রেটনিং এর যে একটা প্রবলেম হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এরর হতে পারে। তারপর হচ্ছে নন হরিজন্টালিটি, হরিজন্টাল না হলে কোনো একটা লাইন, তখন সেটাতে এরর হতে পারে। স্যাগ ইন চেইন, তুমি চেইনটা ধরছো কিন্তু চেইনটা টান টান হয়নি, চেইনটা ঝুলে আছে, স্যাগ হয়েছে, তখন সেখানে এরর হতে পারে। ভ্যারিয়েশন ইন টেম্পারেচার, টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে এরর হতে পারে। তারপর ভ্যারিয়েশন ইন পুল, যদি তুমি টেনে ধরছো লাইনটা সেখানে ভ্যারিয়েশনের কারণে এরর হতে পারে। 9 হচ্ছে পার্সোনাল মিস্টেক্স। আচ্ছা আমরা সবগুলো একটু এলাবোরেটলি একটু ডিসকাস করব। প্রথমে হচ্ছে কি আছে এরোনিয়াস লেংথ অফ চেইন অর টেপ। এটা এটা অ্যাকচুয়ালি কিউমুলেটিভ বা পজিটিভ নেগেটিভ হতে পারে। কি রকম? এটা অ্যাকচুয়ালি হয় কি জন্য? এটা হয় হচ্ছে চেইনের লেংথটা যদি ভুল থাকে তাহলে আমাদের এরর দেখা দেয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে আসলে তোমার চেইনের লেংথটা যদি ঠিক না থাকে তাহলে তোমার লাইনের লেংথটা বা তোমার ওই জায়গার লেংথটা ঠিক আসবে না। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমার টোটাল আমার যে মনে করো পুরো একটা প্রজেক্ট বা কোন একটা প্ল্যান করব সেটাতে ভুল হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট যাতে এই এররটা আসলে আমাদের মিস্টেক্সটা বা এররটা এখানে না হয় বা কম, যতটা সম্ভব কমিয়ে আনা যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন যদি এরকম হয় চেনের লেংথটা আমি যে মেজার লেংথটা তার থেকে হচ্ছে গিয়ে ছোট আসছে, ঠিক আছে, চেনের লেংথটাই বড় আমার মেজার লেংথটাই ছোট, তখন এররটা হচ্ছে আমরা বলবো নেগেটিভ। আর কারেকশনটা বলবো কি পজিটিভ। আর যদি এরকম হয় চেইনের লেংথটা আমার ছোট আসছে কিন্তু মেজার লেংথটা বড় চলে আসছে, তার মানে এররটা হচ্ছে পজিটিভ আর কারেকশনটা হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে। এই জন্য যেটা করতে হয়, এই জন্য হচ্ছে কি চেইনিং করার পরে একটা চেক দেওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা নাম্বার 2 হচ্ছে ব্যাড রেঞ্জিং। ইফ দ্য চেইন ইজ স্ট্রেচ আউট অফ দ্য লাইন দ্য মেজার ডিস্টেন্স উইল বি অলওয়েজ মোর এন্ড হেন্স দ্য এরর উইল বি পজিটিভ। তোমার চেইনটা যদি অনেক বেশি স্ট্রেচ হয়ে যায় লাইনের থেকে বেরিয়ে আসে তখন সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা সবসময় বেশি আসে এবং এররটা হয় পজিটিভ এরর।
For each stress of the chain, the error will be cumulative and the effect will be too great a result. এই যে তোমার স্ট্রেচ হয়ে যাচ্ছে এটা কিন্তু সবসময় বাড়তে থাকবে এবং এটা কি রেজাল্টটাকে অনেক বেশি চেঞ্জ নিয়ে আসবে। নাম্বার 3, কেয়ারলেস হোল্ডিং এন্ড মার্কিং। এখানে একজন ধরো এক সাইড থেকে একটা অ্যারো ধরে আছে বা একটা রেঞ্জিং রড ধরে আছে, সে এটাকে আসলে কেয়ারফুলি বা কেয়ারলেসলি আসলে ধরলো, কেয়ারফুলি ধরলো না, সে অন্যমনস্ক হয়ে আছে, অন্যদিকে হয়তো বা তাকিয়ে আছে। তখন আরেক সাইডে যে আছে সে ঠিক মতো ধরে আছে, কিন্তু এই যে দুইজনের কিন্তু একটা কি বলবো, একটা হচ্ছে মিস ম্যাচ বা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যে একজন অন্যমনস্ক হয়ে আছে বা ঠিকভাবে জিনিসটাকে ইনসার্ট করেনি, ভার্টিক্যালি গ্রাউন্ডে প্রবেশ করায়নি, বা হচ্ছে গিয়ে অন্য কোনো ভাবে এটাকে মিস্টেক করে ফেলছে। তখন কি হবে, এখানে একটা এরর চলে আসে। তো এই যে এররটা আসছে, the error of marking due to an inexperienced chainman is often of a cumulative nature. এবং আবার এরকম হতে পারে আমাদের যে চেইনম্যান আমরা ইউজ করছি সে আসলে এক্সপিরিয়েন্স না, সে কখনোই কাজ করেনি, প্রথমে এনেই তাকে ধরিয়ে দেওয়া হয়েছে, তখন সেক্ষেত্রেও এরর আসতে পারে। তো অর্ডিনারি কেয়ার সাচ এরর্স টেন্ড টু কম্পেনসেট, এই ধরনের এররটা আসলে কি কম্পেনসেট বলা হয়, এটাকে কম্পেনসেটিং এরর বলা হয়। তো এইটাকেও আমাকে কি করতে হবে, রিকভার করতে হলে আমাকে অবশ্যই এক্সপিরিয়েন্স চেইনম্যান নিতে হবে, আর এট দ্য সেম টাইম আমাকে হচ্ছে গিয়ে কেয়ারফুল থাকতে হবে, এটাকে আমি কিভাবে হোল্ড করছি, এটা কি ভার্টিক্যাল আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে ব্যাড স্ট্রেটেনিং। ব্যাড স্ট্রেটেনিং কে আমরা চেইনটা স্ট্রেট হলো না, তাহলে মেজার ইনস্ট্যান্সটা কি হবে, বেশি আসবে। তাহলে এই চেইনের এটা হচ্ছে কি কিউমুলেটিভ টাইপের ক্যারেক্টার এবং এটা হচ্ছে পজিটিভ এরর। নন হরাইজন্টালিটি, চেইনটা হরাইজন্টাল হলো না। এখন যদি হরাইজন্টাল কখন হতে পারে না, যখন এই যে আমি একটু আগে বললাম যে আমার যদি জায়গাটা স্লোপ হয়, তখন সেই ক্ষেত্রে এখানে এই ভুল হওয়াটার চান্স অনেক বেশি হয়। যে স্লোপ আছে, আমি স্লোপে দাঁড়িয়ে বা হচ্ছে গিয়ে আনইভেন জায়গায় দাঁড়িয়ে হচ্ছে গিয়ে আমি রেঞ্জিং রডটা হোল্ড করে আছি বা অ্যারোটা এখানে ইনসার্ট করছি, সো এই জায়গাগুলোতে কি হতে পারে, আমার হচ্ছে গিয়ে নন হরাইজন্টালিটি প্রবলেমটা চলে আসতে পারে। সো এই জাতীয় এররটাও কিন্তু আমার কিউমুলেটিভ বাড়তে থাকে, যতই তুমি ডিসটেন্স ক্রস করতে থাকবে এটা এররটা বাড়তে থাকবে। তো এটা হচ্ছে কি আমার পজিটিভ একটা এরর। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে স্যাগ ইন চেইন। ধরো তুমি একটা ঢালু জায়গাতে দাঁড়িয়ে আছো, তখন তুমি চেইনটাকে ঠিকভাবে স্ট্রিচ করে ধরলা না, এখানে একটা আনডিউলেশন হয়ে গেল, বা চেইনটা কি ঝুলে আছে এরকম মনে আছে, একটা শেপের মতো ফর্ম করে আছে। সো তখন আমি এখানে বলতে পারি যে স্যাগিং চেইন জাতীয় প্রবলেমটা এখানে আসছে বা হয়েছে। এটা অনেক বেশি হতে পারে, আবার লেসও হতে পারে, বাট এটা আসলে কিন্তু কিউমুলেটিভ হারে বাড়তে থাকে, সেই ক্ষেত্রে এটা কি পজিটিভ একটা এরর। আচ্ছা, নেক্সট হচ্ছে ভ্যারিয়েশন ইন টেম্পারেচার। টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে কিন্তু আমার চেইনের লেংথ বেড়ে যায় বা কমে যায়। এটা তোমরা একটু খেয়াল করলে দেখবা, শীতকালে আমাদের যে তারের খুঁটিগুলা থাকে ইলেকট্রিক্যাল লাইনে, সেই খুঁটির তারগুলা দেখবা একদম টান টান হয়ে আছে, আবার গ্রীষ্মকালে সেটাই একদম হচ্ছে গিয়ে স্যাক ফর্ম করে বা ঝুলে আছে। তো এই যে টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে আমাদের যে একটা ম্যাটেরিয়ালের উপর একটা ইফেক্ট থাকে, সেইটা কিন্তু আমার এখানেও আসবে। আমরা যে চেন আর টেপটা ইউজ করতেছি সেটার উপর টেম্পারেচারের কারণে এরকম একটা ইফেক্ট দেখা দিতে পারে। সো সেই ক্ষেত্রে আমার লেংথটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। তো যদি ডিস্টেন্সটা মেজার ডিস্টেন্স ইজ লেস হয়, তাহলে এরর বিকামস নেগেটিভ। when a chain is used at a temperature which is less than at which it is calibrated, its length decreases. এটা ডিক্রিজও করতে পারে, ইনক্রিজও করতে পারে। সো এররটা হচ্ছে কি আমার পজিটিভ এরর হবে, আর এখানে আমার এররটা কিন্তু কিউমুলেটিভ হারে কি হতে থাকবে, বাড়তে থাকবে। আচ্ছা, নাম্বার 8 কি ভ্যারিয়েশন ইন পুল। If the pull applied in stretching a chain or tape is not equal to the standard pull at which it is calibrated, its length changes. If the pull applied is irregular, that means sometimes more or sometimes less, the error tends to compensate. However, an unexperienced chainman may apply too great or too small pull every time and the error becomes cumulative. এখানে পুলটা আসলে কি, পুলটা আসলে বোঝা হচ্ছে যে কোনো কিছুকে আমরা টানছি। এখন কোন জিনিসটাকে আমরা টানছি, আমরা এখানে টানছি হচ্ছে গিয়ে
যে চেইনটা বা টেপটা দিয়ে কাজ করছি সেটা আমরা যে টানবো সোজা করার জন্য, যে একটা জায়গায় আবার মেজার করব, সেই জন্য আমাকে এটাকে সোজা করে নিতে হবে বা স্ট্রেট করে নিতে হবে, তখন আমি কি করব, এটাকে টেনে নিব। তো এইটাও যদি আমার স্ট্যান্ডার্ড পুল না হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যদি এটা কি হয়, কখনো আমি হালকা ভাবে টানছি, কখনো আমি অনেক শক্ত ভাবে টানছি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার একটা ইরেগুলারিটি চলে আসলো পুল অ্যাপ্লাই করার ক্ষেত্রে, সেখানেও প্রবলেম হয়। আবার একজন আনএক্সপিরিয়েন্স বা ইনএক্সপিরিয়েন্স চেইনম্যানকে যদি আমি নিয়ে আসা হয়, সে কখনো জোরে টানছে বা কখনো এটাকে ধীরে ধীর শক্তি দিয়ে টানছে, তো সেই ক্ষেত্রেও কি হতে পারে, এটার এরর হতে পারে। আচ্ছা, নাম্বার 9, পার্সোনাল মিস্টেক্স। পার্সোনাল মিস্টেক্স অলওয়েজ প্রডিউস কোয়াইট ইরেগুলার ইফেক্টস। দ্য মোস্ট কমন মিস্টেক্স আর, আচ্ছা পার্সোনাল মিস্টেক্স গুলাকেও একটা ইরেগুলার ইফেক্ট থাকে আসলে, এটাকেও কতগুলা ভাগে ভাগ করা যায়। সাধারণত যে কমন মিস্টেক গুলা হয় সেগুলা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট অফ অ্যারোস। অ্যারো বসিয়ে যাচ্ছ তুমি, অ্যারোটার জায়গায় ঠিক মতো ফিট করলো না, এটা তার পজিশন থেকে বেঁকে গেল, বা এটা রংলি রিপ্লেস করা হলো। সিরিয়াসলি এইটাকে অ্যাভয়েড করতে হলে আমি কি করতে হবে, অবশ্যই ক্রস চেক করতে হবে যে আমি অ্যারোগুলা ঠিক পয়েন্টে বসিয়েছি কিনা। তারপর হচ্ছে মিসকাউন্টিং চেইন অর টেপ লেন্থ। মনে করো আমি একটা জায়গার লেন্থ মাপছি, তুমি মাত্র যে ম্যাথটা দেখলে এখানে দেখা গেল কিন্তু যে আমাদের একটা নোট দেওয়া আছে যে এই জায়গার লেন্থ হচ্ছে 15 চেইন 30 লিঙ্কস, মানে 15 চেইন 30 লিঙ্ক। এটা মনে রাখাটা, এটা মনে রাখতে তুমি পারলা না, তুমি হচ্ছে গিয়ে ভুলভাবে এটা কাউন্ট করলা, ধরো 15 জায়গায় তুমি 14 বললা, তার মানে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এই যে মিসকাউন্টিং অফ চেইন আর টেপ লেংথস, তাহলে এটার কারণে কি হয়ে যাবে, আমার পুরো প্রসেসটা একটা ব্ল্যান্ডার হয়ে যাবে, যে আমি যেই প্ল্যান করব সেই প্ল্যানের টোটাল জায়গার লেংথই কমে যাবে বা বেড়ে যাবে। ঠিক আছে, সো পরে যখন এক্সিকিউশন করব সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য এইগুলা কি করতে হবে, আমার একটু কেয়ারফুলি এটাকে মেজার করতে হবে। নাম্বার 3, মিস রিডিং দ্য চেইন অর টেপ। আমি চেইন আর টেপটাকে মিসরিড করলাম, আমি দেখলাম যে এখানে 5 মিটার লেখা, এখানে আসলো হচ্ছে গিয়ে 15। ঠিক আছে, আচ্ছা যদি এরকম হয় যে আমার চেইনে বা টেপে লেখা আছে হচ্ছে 5 মিটার টেলি, আমি এটাকে হচ্ছে 5 না পড়ে আমি এটা 15 পড়লাম, মানে আমার চোখের দেখাতে যদি প্রবলেম হয়, আমি এটাকে মিস রিড করলাম, তখন কিন্তু আমার শেপে বা হচ্ছে গিয়ে ওই লেংথে কিন্তু টোটালি চেঞ্জ চলে আসতে পারে। A chainman may pay more attention on the centimeter reading on the tape and make the meter reading wrong. তো এখানে সেন্টিমিটার রিডিংটা টেপের ক্ষেত্রে বা মিটার রিডিংটা রংলি রিড করা, সেটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে। সো অনেক সময় সার্ভেয়াররা কি করে, যে ধরো এখানে লেখা আছে 6 ইন প্লেস অফ 9, 6 কে 9 রিপ্লেস করে দিল, ধরো 12.46 আছে, এটাকে বলে দিল 12.64। ঠিক আছে, তো দিস টাইপ অফ মিস্টেক্স মে বি সামটাইম ভেরি সিরিয়াস, বিকজ এখানে যদি কোনো প্ল্যান এক্সিকিউশন হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে যায়। নাম্বার 4, এরোনিয়াস বুকিং। কোন একটা কিছু আমি আমার বইতে লিখছি, আমার যে সার্ভে বুক আছে সেই বুকে আমি লিখছি, লেভেল বুকে লিখছি, তো সেখানে আমি কি করছি, এটাকে ধরো একটা জায়গায় লেখা আছে 246, আমি এটাকে লিখে ফেললাম 264। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে। টু অ্যাভয়েড সাচ পসিবিলিটি, দ্য চেইনম্যান শুড ফার্স্ট স্পিক আউট দ্য রিডিং লাউডলি and the surveyor should repeat the same while entering in the field book. যখন একজন চেইনম্যান বলবে কোন রিডিংটা, সে এটাকে লাউডলি বলবে, দেন সার্ভেয়র এটাকে যখন লিখবে সেও কিন্তু এটাকে রিপিট করে তারপর লিখবে। তাহলে এই এররটাকে কিছুটা হলেও অ্যাভয়েড করা বা ওভারকাম করা পসিবল। সো তাহলে আমরা খেয়াল করলাম যে আমাদের কি কি ধরনের এরর আসলে মেজারমেন্টের ক্ষেত্রে হয়, কি কি ধরনের এরর আমাদের পার্সোনাল মিস্টেকস এর কারণে হয়। সো আমাদের কি করতে হবে, এগুলাকে রিকভার করতে হবে বা এগুলার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কারেকশন অ্যাপ্লাই করতে হবে। তো কারেকশন গুলা কি কি,
আমরা যেই এরর গুলার কথা বললাম এই ওভারঅল সবগুলো এরর উপর বেস করে আমরা কিছু কারেকশন অ্যাপ্লাই করতে পারি। এটা ক্ষেত্র বিশেষে আমার যেখানে যে ধরনের কারেকশন লাগবে আমরা সেইখানে সেই ধরনের কারেকশন প্রোভাইড করব। তো এই কারেকশন গুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে কারেকশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা স্ট্যান্ডার্ড করার জন্য কারেকশন অ্যাপ্লাই করব। স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আমরা কারেকশন ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে গিয়ে কারেকশন ফর স্লোপের জন্য আমরা কারেকশন করতে পারি। নেক্সট কারেকশন ফর অ্যালাইনমেন্টের জন্য আমরা কারেকশন ইউজ করতে পারি। কারেকশন ফর টেম্পারেচার, কারেকশন ফর পুল অর টেনশন, আর কারেকশন ফর স্যাক। এই 6 ধরনের কারেকশন আমরা আসলে ইউজ করতে পারি যেগুলোতে আসলে কারেকশন অ্যাপ্লাই করা পসিবল। তো প্রথমটা আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন বলতে আমরা এখানে কি বুঝছি। স্ট্যান্ডার্ডাইজেশন বলতে আমরা এখানে প্রথমত যেটা বুঝি যে একটা চেইনের অ্যাবসলিউট অ্যাকচুয়াল লেংথ, যেটা সাপোজ ধরো 20 মিটার বা 30 মিটার, এই লেংথটাকে আসলে সে মেনটেন করতেছে কিনা মেজার কোন একটা লাইন মেজারের ক্ষেত্রে, তাহলে সেইটাকে আমরা বলবো সেইটাকে আনার জন্য আমরা যে কারেকশনটা করব সেটাকে আমরা বলবো হচ্ছে কারেকশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তো এখানে স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আমরা যে কারেকশনটা ইউজ করব সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে গিয়ে CST, দ্যাট মিন্স কারেকশন ফর অ্যাবসলিউট লেংথ, ইকুয়াল টু LC বাই স্মল l, ক্যাপিটাল LC বাই স্মল l। ক্যাপিটাল LC হচ্ছে এখানে মেজার লেংথ অফ এ লাইন, C হচ্ছে কারেকশন পার চেইন লেংথ টু বি অ্যাপ্লাইড, আর স্মল l হচ্ছে নমিনাল অর ডিজিগনেটেড লেংথ। এখানে ইউনিটটা হবে হচ্ছে গিয়ে আমার সি এর যে ইউনিটটা সেই ইউনিটে হবে এখানে টোটাল ইউনিট, কারণ আমার এই এল আর স্মল এল এই দুইটার ইউনিট কিন্তু সেম, সো এই দুইটার ইউনিট কিন্তু আমার কাটাকাটি চলে যাবে, শুধুমাত্র সি এর যে ইউনিটটা থাকবে এটাই হচ্ছে গিয়ে আমার এই স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য ইউনিট হবে। স্যাগের জন্য স্লোপের জন্য আমার যে কারেকশনটা হবে সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমার একটা ভার্টিক্যাল ডিস্টেন্স আছে, একটা ইনক্লাইন ডিস্টেন্স আছে, একটা থিটা আছে। এখন এখানে আমার স্লোপের জন্য যে কারেকশন হবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব CSL ইকুয়াল টু হবে h²/2l। এটা একটা ফর্মুলা। এখানে এই কারেকশনটা সবসময় হচ্ছে নেগেটিভ হবে। এখানে যদি অ্যাঙ্গেল অফ স্লোপ দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে কারেকশনটা আরেকটু চেঞ্জ হবে, তখন হবে 2l sin² θ/2, অথবা l into 1 minus cos θ, অথবা l ভার্স sin θ। এখানে l ভার্স sin θ দিয়ে বোঝানো হচ্ছে 1 minus cos θ কে কনভার্সন করে sin θ কে নিয়ে আসা, ঠিক আছে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে 2l sin² θ/2 এই ফর্মুলাটাকে ফলো করার, ঠিক আছে। কারেকশন অফ স্লোপটা কখন অ্যাপ্লাই করা হয়? এটা স্ট্যান্ডার্ডাইজেশন আর টেম্পারেচার কারেকশনের আগে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কারেকশন অফ অ্যালাইনমেন্ট। টেপটা যদি কোনোভাবে স্ট্রেচ আউট হয়ে যায় কোনো মেজার ডিস্টেন্স, তাহলে অনেক বেশি আসবে, তো কারেকশনটা হবে নেগেটিভ। সেই ক্ষেত্রে আমার এখানে অ্যালাইনমেন্টের জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব CAL। AL মিন্স অ্যালাইনমেন্ট, কারেকশন ফর অ্যালাইনমেন্ট হচ্ছে CAL ইকুয়াল টু h²/2l। কারেকশন ফর টেম্পারেচার হবে হচ্ছে গিয়ে CT ইকুয়াল টু আলফা ইন্টু TM মাইনাস T আলফা ইন্টু হচ্ছে গিয়ে L। আলফা হচ্ছে গিয়ে আমার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ দ্য টেপ ম্যাটেরিয়াল, TM হচ্ছে মিন টেম্পারেচার ইন দ্য ফিল্ড ডিউরিং মেজারমেন্ট, T0 হচ্ছে গিয়ে বা T0 হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ফর দ্য টেপ, এন্ড হচ্ছে L হচ্ছে মেজার লেংথ অফ দ্য লাইন। CT হবে হচ্ছে কি L এর যে লেংথটা হবে CT এর লেংথটা হবে তাই। এখানে কিছু ভ্যালুস দেওয়া আছে, আমার আলফার মান সাধারণত কত থেকে কত ভ্যারি করে, এটা একটু দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে কারেকশন ফর পুল অর টেনশন।
পুল আর টেনশনের জন্য আমার কি করতে হবে, অবশ্যই পুলের যে মেজারমেন্টটা দেওয়া থাকবে সেটা আমার লাগবে, স্ট্যান্ডার্ড পুলের যে মেজারমেন্ট আছে সেটা লাগবে। তো এখানে পুল যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, ডিস্টেন্সটা লেংথটা হচ্ছে কি হবে, বাড়বে। আবার পুল যদি কম হয় তাহলে লেংথটা হচ্ছে কি কমবে। সেই ক্ষেত্রে মেজার ডিস্টেন্সটা অনেক সময় বাড়বে, অনেক সময় কমবে। সো কারেকশনটা হবে কি আমার নেগেটিভ। তো ফুলের জন্য ফর্মুলা হচ্ছে সিপি সমান পি মাইনাস পি নট ইন্টু হচ্ছে এল ডিভাইড বাই এ। পি হচ্ছে পুল অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড ডিউরিং মেজারমেন্ট, পি নট হচ্ছে স্ট্যান্ডার্ড পুল, এল হচ্ছে মেজার লেংথ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ, আর ই হচ্ছে ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি। The value of E for steel may be taken as 21 into 10 to the power 5 kg per centimeter square. স্টিলের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ হতে পারে। The units of CP will be same as that of L. It will be positive if P greater than P naught. It will be negative if P less than P naught. P যদি বড় হয় তাহলে এটা পজিটিভ, P যদি ছোট হয় তাহলে এটা নেগেটিভ। কারেকশন ফর স্যাগ এর ক্ষেত্রে কি হবে, এই যে স্যাগটা সাধারণত এরকম বোঝানো হচ্ছে, এ আর বি এর স্ট্রেট লাইনটা আমি ধরেছি এরকম অন্যমনস্ক হয়ে যে আমার মেজারমেন্টের চেইনটা ঝুলে আছে এরকম, তাহলে যতটুকু ঝুলে আছে আমার ম্যাক্সিমাম পোরশনটাকে বলা হচ্ছে কি স্যাগ, সেই ডিসটেন্সটাকে বলা হচ্ছে স্যাগ। তো দুইটা সাপোর্টে যখন আমি এরকম করে মেজার করব তখন এই পোরশনটা আমার স্যাগ হিসেবে কাউন্ট হবে। এটার জন্য কারেকশনটা হবে কি সিএস ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার এল ডিভাইড বাই 24 পি স্কোয়ার। ডাব্লিউ স্কোয়ার, ডাব্লিউ মিনস হচ্ছে আমার টোটাল ওয়েট অফ দ্য টেপ, এল হচ্ছে কি আমার হরিজন্টাল লেংথ অফ দ্য টেপ, পি হচ্ছে আমার পুল অ্যাপ্লাইড ইন দ্য ফিল্ড ডিউরিং মেজারমেন্ট, আর সি এস হচ্ছে কি আমার কারেকশন ফর স্যাগ। If the effect of sag is to make the measured length too long, the correction is always negative. আচ্ছা, তাহলে আমরা কি সবাই কারেকশন গুলা সম্পর্কে বুঝতে পারছি? ইয়েস ম্যাডাম। আচ্ছা, কারেকশন গুলো তাহলে আমরা যদি জেনে যাই তাহলে আমরা এখন কখন কোন সময়তে কোন কারেকশন গুলা করব সেটা আসলে ক্ষেত্র বিশেষে ডিফারেন্ট থাকতে পারে। অনেক সময় এখন আমাকে যদি বলা হয় যে একসাথে সবগুলা কারেকশন কি থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। আবার একসাথে দুই একটা হতে পারে, চেঞ্জ হতে পারে, আবার এট এ টাইম একটাও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে আমার কি ধরনের ভুল হয়েছে তার উপর বেস করে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটা প্রবলেম দেখব। এক্সাম্পল 4.4, a line was measured with a steel tape and the measured length was 1650, মানে 1650 মিটার ছিল মেজার লেংথ। একটা স্টিল টেপ দিয়ে একটা লাইনকে মেজার করা হয়েছে। The tape was exactly 30 meter at 20 degree Celsius at a pull of 10 kg. 20 ডিগ্রি সেলসিয়াসে পুলটা ছিল 10 কেজি আর টেপটা ছিল হচ্ছে এক্স্যাক্টলি 30 মিটার। Find the true length of the line if the temperature during measurement 30 degree Celsius and pull applied 15 kg and the cross section area of tape was 0.025 centimeter square. যখন আমার টেম্পারেচারটা 30 হয়ে গেল, পুলটা 15 হয়ে গেল তখন, এবং ক্রস সেকশনটা 0.25 সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল, তখন এখানে ট্রু লেংথ কত? The coefficient of expansion of the material for the of the tape per 1 degree Celsius is 3.5 into 10 to the power minus 6 and the modulus of elasticity of the material of the tape is 2.1 into 10 to the power 6 kg per centimeter square. Modulus of elasticity দেওয়া আছে, তারপর হচ্ছে coefficient of expansion of material দেওয়া আছে, পুল দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। দ্যাট মিন্স আমাদের মাথায় প্রথমে চলে আসবে যে এখানে কারেকশন হতে পারে কিসের, টেম্পারেচারের।
কারেকশন হতে পারে কিসের? টেম্পারেচার ছাড়া আর কি কিসের কারেকশন হতে পারে? দৈর্ঘ্যের মিটারের লেন্থের আর কি। লেংথের কারেকশন হতে পারে? আমাকে তো ট্রু লেংথটা বেরই করতে বলছে, এটা ছাড়া আর কি কারেকশন হতে পারে? ওয়েটের হইতে পারে। ওয়েটের জন্য আমরা কোনো কারেকশন শিখেছি? এখানে যে 6 ধরনের কারেকশন দেখলা তার মধ্যে ওয়েটের কোনো কারেকশন ছিল? না ম্যাডাম, ওটা ছিল না, কিন্তু তাছাড়া তো এখানে আর কোনো এককই দেখতেছি না। কেজি আছে তাই? তো পুলের জন্য কারেকশন ছিল না? এখানে জি আমি ম্যাডাম, যে মাত্র তুলে পড়ালাম জন্য এখানে পুলের জন্য কোনো কারেকশন ছিল না? ছিল না? এখানে তো ছিল না, ডিরেক্টলি লেখাই ছিল না। আছে পুল পুল 10 কেজি ছিল, এরপরে 15 কেজি হয়ে গেছে, তার মানে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়া মানে কি, ভুল হয়েছে, তাহলে কারেকশন লাগবে। জি ম্যাডাম। আচ্ছা, আর কোনো কারেকশন নাই? আচ্ছা, আমরা এখন এইখানে যে কারেকশনটা পেলাম, যে দুইটা কারেকশন থাকতে পারে, একটা টেম্পারেচার একটা পুল, তারপরে এই দুইটার কারেকশন যোগ করে আমরা হচ্ছে কম্বাইন কারেকশন করে তারপর ট্রু লেংথটা বের করব। তো প্রথমে আমরা কি করব, টেম্পারেচারের কারেকশনের জন্য যে ফর্মুলা আছে সেটা একটু দেখে নেই, যে সিটি আলফা টিএম মাইনাস টি নট ইন্টু এল। তাহলে গিভেন ডাটাগুলা সবসময় আমরা প্রথমে দেখে নিব, যে আলফা কত আমার দেয়া আছে, তারপর টিএম মেজার্ড ফিল্ডে আমার যে টেম্পারেচার ছিল সেটা কত ছিল, একটা ছিল 20 একটা ছিল 30, তাহলে টিএম মাইনাস টি নট একটা হচ্ছে কি আমার কত 30 মাইনাস 20, এল কত ছিল 30 মিটার, তাহলে এখানে একটা কারেকশন আমরা পাবো 0.00105। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ কারেকশন। এরপরে আমরা পুলের জন্য আবার একটা কারেকশন পাবো, সেটা কি পি মাইনাস পি নট ইন্টু এল ডিভাইড বাই এ। পি হচ্ছে কত 15, পি নট হচ্ছে 10, লেংথ হচ্ছে কত 30 ডিভাইড বাই এ কত 0.025 ইন্টু ই কত 2.1 ইন্টু 10⁶। তাহলে এখানে একটা কারেকশন পাবো, এটা পেলাম পজিটিভ, এটাও পজিটিভ কারেকশন। তাই কম্বাইন্ড কারেকশন কি হবে, এই দুইটা কারেকশনকে আমরা সাম আপ করব। তাহলে এই যে আমার কারেকশনটা পাওয়া গেল, এটা হচ্ছে আমার কম্বাইন কারেকশন। এখন এই কারেকশনটা কি হবে, আমার ওই যে 30 মিটার চেন ছিল বা টেপ ছিল সেটার সাথে এটা কি হবে, যোগ হবে, কারণ এতটুকু পরিমাণ বেশি বেড়ে গেছে, যোগ হয়ে আমার এই মানটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমার ট্রু লেংথ অফ দা টেপ পেলাম। এখন তাইলে ট্রু লেংথ অফ দা লাইন কি হবে আমার? ট্রু লেংথ অফ দা লাইনের জন্য সূত্র কি আমার, এলসি ইন্টু স্মল এল, তাই না? তাহলে এলসি, এল হচ্ছে কি আমার এটা, সি আমার কত দেওয়া আছে, সরি সি হচ্ছে এটা, আর এল হচ্ছে আমার দেওয়া আছে কত 1650। সূত্রটা হচ্ছে এই সূত্রটা, তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম যে ফর্মুলা ছিল যে কারেকশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? তাহলে সি সি ছিল হচ্ছে কি আমার কারেকশন পার চেন, এল হচ্ছে মেজার্ড লেংথ। তাহলে আমার এখানে আমি যে মানটা বের করলাম সেটা তাহলে কি মান বের হলো, এটা হচ্ছে বের হলো আমার সি, আর মেজার লেংথ এল হচ্ছে আমার দেয়া আছে 1650, আর আমাদের নমিনাল বা অ্যাকচুয়াল লেংথ কত ছিল 30। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে কি আমার ট্রু লেংথ অফ দা লাইন। ঠিক আছে, আচ্ছা সেম ভাবে আমরা এক্সাম্পল 4.5টা দেখবো। Steel tape of 30 meter length and weighting of 0.55 kg was pulled with a force of 10 kg in the field to measure a certain distance. Calculate the correction for sag, এরকম লিখাই আছে calculate correction for sag, তাহলে শুধু sag এর জন্য কারেকশন করব। CS ইকুয়াল টু কি W স্কয়ার ইনটু L বাই 24 P স্কয়ার। W কত, ওয়েটিং যেটা সেটা হচ্ছে W, পুলড হচ্ছে গিয়ে ফোর্স, ফোর্স হচ্ছে কত, এটা হচ্ছে P। তাহলে 0.55 হবে আমার ডাব্লিউ, এল হচ্ছে 30, 24 ইন্টু পি এর মান হচ্ছে কত 10 কেজি, এটা দিয়ে পুল করা হয়েছে 10 কেজি দিয়ে, কেউ আবার এটাকে পুল দিয়ে ফেলো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, এই কারেকশন ফর স্যাগটা হচ্ছে কি এখানে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা সবাই এখন এই প্রবলেম দুইটা সলভ করবে।
আচ্ছা, যে অঙ্কগুলো দেখালাম এক্সাম্পল 4.5 পর্যন্ত সিমিলার অঙ্ক এখানে এক্সারসাইজে আছে। এই যে 4.11, 4.12, তারপর 4.13, এগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে আমাদের চ্যাপ্টার 4 শেষ।